শুরু করছি আজকের এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই ভীষণ ফাস্ট লাইফ লিড করছি, কারণ আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা অ্যাচিভমেন্টের জন্য একটা দৌড়ানো ভীষণ প্রয়োজন। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই দৌড়াচ্ছি এবং তার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় বাড়ির বাইরেই কেটে যাচ্ছে। তার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াটাও প্রায় বাড়িতে বন্ধই হয়ে গিয়েছে। বাইরে তেল মশলা জাতীয় খাবার খেতে খেতে আমরা কিন্তু নিজেদের শরীরকে একটা কখন যে রোগের ডিপো বানিয়ে ফেলেছি বুঝতেই পারছি না। আর এই যে রোগের ডিপো আমরা যে হয়েই চলেছি দিন দিন, তার জন্য কিন্তু দেখবেন আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। কোনো শারীরিক সমস্যাই কিন্তু কমছে না। হয়তো আমাদের অল্পতেই গ্যাস হচ্ছে, অল্পতেই আমাদের অ্যাসিড হয়ে যাচ্ছে এবং তার জন্য কিন্তু আমরা যে কোনো সময় একটা ট্যাবলেট কনজিউম করে নিচ্ছি। হয়তো সেই মুহূর্তের জন্য আপনি হয়তো ঠিকঠাক থাকছেন, কিন্তু পর মুহূর্তেই দেখছেন সেটা আপনার শরীরে একটা বড় আকার ধারণ করেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা ভীষণ একটা কমন ফ্যাক্টর দেখতে পাই, সেটা হচ্ছে টিউমার জনিত সমস্যা। আপনি প্রত্যেকেই অনেকেই দেখবেন যে অনেকেরই বিভিন্ন জায়গায় টিউমার আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তাহলে আমাদের শরীরে এই যে একটা পরিবর্তন, এই যে একটা টিউমার জনিত জিনিসকে আমরা বহন করে চলেছি, এটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক কিংবা কতটা আমাদের পক্ষে এটা খুব বিপজ্জনক কিংবা বিপজ্জনক নয়, এই যে সমস্ত সমস্যার সমাধান যিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারেন, তিনি হচ্ছেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অফিসার এবং তিনি হচ্ছেন ডক্টর এস খা। স্যারকে আমরা অনেক স্বাগত জানিয়ে নেব এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং একটা খুব নর্মাল, আমি বলবো যে এখনকার দিনে প্রায় লোকের মধ্যেই দেখা যায়, সেটা হচ্ছে টিউমার জনিত সমস্যা। তো এই টিউমার জনিত সমস্যাটা একটু যদি আমাদের বলেন কিভাবে, কেন, কি কারণে টিউমার জনিত সমস্যা আমরা বেশি এখন ফেস করছি? প্রত্যেকদিন অ্যাকচুয়ালি যত পেশেন্ট আমাদের আসে তার মধ্যে অনেক পেশেন্ট এরকম নিয়েও আসে যে টিউমার হয়েছে, টিউমার কি জিনিস, বা অনেকে আসে এটা জানতেও যে আমার হয়তো বাড়িতে কারো টিউমার আছে, তো এটা কি এখানে ট্রিটমেন্ট করা যাবে বা কি জিনিস, তো জানতে হবে টিউমারটা কি অ্যাকচুয়ালি। তো টিউমার হচ্ছে আপনার বডির মধ্যে একটা অ্যাবনর্মাল টিস্যু গ্রোথ, মানে যেটা নর্মাল না। ধরুন আপনি যেমন আগে অনেকে দেখবেন ফোড়া হতো বা কিছু একটা স্কিনে বেরোতো, সেটা সেরকম ব্যাপার টিউমার ফোড়া নয় অবশ্যই, বাট একটা ওরকম কিছু একটা অ্যাবনর্মাল মানে গ্রোথ আর কি, যেটা আপনার বডির যে কোনো জায়গায় হতে পারে, আপনার ধরুন হাতে, কখনো কানের নিচে, পায়ে, বা যে কোনো জায়গাতে হতে পারে সেই টিউমারটা আর কি। তো ওটা দেখলে অনেক সময় আস্তে আস্তে এটা গ্রো করে, হয়তো যেটা 2 মাস 6 মাস আগে ছিল ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, তো তখন তাকে সেটাকে টিউমার বলছে। তো বেশিরভাগ টিউমারই কিন্তু ধরুন আমার ফ্যাটি টিস্যু হয়, মানে ধরুন লাইপোমা, অনেকে দেখবেন একটা বলছে গলার কাছে একটা কিছু হয়েছে বা হাতের নিচে একটা কিছু হয়েছে, এরকম অনেকে এসছে যে এটা আস্তে আস্তে বাড়ছে, তখন ভয় পায় যে এটা কোনো কি জিনিস বা কি ব্যাপার। তো ওই জিনিসটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে লাইপোমা হয়ে থাকে, মানে একটা ফ্যাটি টিস্যু কোনো কারণে অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, সেটাকে ওনাকে কোনো কারণে কমিয়ে দিতে হবে। কোনো কারণে হয়েছে, অনেকে হয়তো জন্মের পর থেকে হয়ে গেছে কিন্তু জিনিসটা নিয়ে গ্রাহ্য করেনি, পরবর্তীকালে গ্রাহ্য করেছে, তো এই ব্যাপারগুলো নিয়ে আসে। তো এইগুলোকে টিউমার বলছে, মানে যে কোনো একটা ফ্যাটি গ্রোথ, যে কোনো একটা অ্যাবনর্মাল গ্রোথ যেটা হচ্ছে টিস্যু গ্রোথ, সেটাকে বলছি আমরা টিউমার। স্যার, দেখা যাচ্ছে যে বহু মানুষের ক্ষেত্রে বেসিক্যালি অনেকেই বলছেন মাথার মধ্যে আমাদের একটা কোনো সময় একটা টিস্যু যখন আমরা দেখছি গ্রো করছে, আমরা কি একটু ভীষণই ভয় পেয়ে যাচ্ছি সাধারণ মানুষ, তখন কি আমরা সেটাকে বলতে পারি যে তার মধ্যে কোনো ক্যান্সার জনিত জার্ম রয়েছে কিংবা এমনি টিস্যু, এর মধ্যে ডিফারেন্সটা যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, প্রথমে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে মাথার মধ্যে কিছু একটা টিউমার গ্রোথ করেছে বা কি হয়েছে, সেই জিনিসটা আপনাকে জানতে হবে এটা কি হয়েছে। মানে বাইরে থেকে দেখে তো বোঝা যাবে না যে সেটা কি, সেটা ক্যান্সার হতে পারে কি না হতে পারে, সেই জন্য কিছু স্পেসিফিক টেস্ট থাকে। এবারে অনেক সময় টিউমার কিন্তু বাইরেও হয়, ভেতরেও, অনেকে এরকম না যে টিউমারটা বাইরেই হচ্ছে, অনেক ক্ষেত্রে যেগুলো একটু বাজে টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার যাকে বলছি আমরা, সেটা কিন্তু অনেক সময় ভেতরে হয়, আপনি বাইরে থেকে বুঝতে পারছেন না। অনেকে দেখবেন বলে যে ভেতরে টিউমার ফেটে গেছে, ফেটে গিয়ে পেশেন্টের কোনো ক্ষতি হয়েছে বা পেশেন্ট অনেক সময় এক্সপায়ার করে যায় টিউমারের জন্য, তো সেইটা দেখা যায় না। আরেকটা টিউমার আছে যেটা ওই বাইরে দেখা যাচ্ছে, এবার সেটাকে টেস্ট করতে হবে, কিছু টেস্ট করে বা তার কিছু সাইন দেখে বুঝতে হবে যে সেটা কি টিউমার হচ্ছে। এবারে যদি অ্যাবনর্মাল ভাবে খুব তাড়াতাড়ি বাড়তে আরম্ভ করে, ধরুন 10 দিনের মাথায় অনেকটা বড় হয়ে গেল, বা একটা আছে যে 6 মাসে আস্তে আস্তে বাড়ছিল কিন্তু হঠাৎ করে সামনের 2 মাসে বা 10 দিনে 15 দিনে আস্তে অনেকটা বড় হয়ে যাচ্ছে, ব্যথা করছে, একটা সমস্যা হচ্ছে, তখন ধরতে হবে সেটা কোনো প্রবলেম হচ্ছে। তাও সেটাকে কনফার্ম করার জন্য কিছু আমরা টেস্ট দিই, তো সেই টেস্টটা করলে বোঝা যাবে সেই টিউমারটা কি টিউমার হয়েছে। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যে আমাদের কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকে। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি জয়দেব দাস বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন জয়দেব বাবু, কার সম্বন্ধে জানবেন? শুনে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। আমার বয়স 28। হুম। সমস্যা হচ্ছে আমার অত্যধিক চুল পড়ছে আর খুশকি হচ্ছে। হেয়ার ফল হচ্ছে আর খুশকির সমস্যা রয়েছে, তা এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে?
আমার এটা 5-6 মাস হয়ে গেল। 5-6 মাস। তা এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? না, এটা খাইনি। আচ্ছা, শুনুন স্যার আচ্ছা, এই বলছি। সমস্যাটা কি আমার শীতকালে হয় না মানে সারা বছরই হয়? আমার শীতকালে বেশি হয়, আর মানে সারা বছর থাকে, বেশিরভাগ খুচকুটা থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, এই মাথার খুশকি বা চুল পড়ার সমস্যাটা কিন্তু অনেকেরই আছে, এটা অনেকে একটা কমন একটা কমপ্লেন আর কি। তো এটার জন্য অনেকে গ্রাহ্য করে, অনেকে ভাবে যে না ঠিক আছে, হচ্ছে হচ্ছে। তো এটা হয় কি কেন? এটা হয় আপনার স্কিনটা অত্যধিক ড্রাই হয়ে যায় বলে। শীতকালে ওয়েদারটা থাকে ড্রাই, আর আপনার স্কিনও অত্যধিক ড্রাই হয়ে যাচ্ছে আপনার কিছু ফুড হ্যাবিটস এর জন্য, কিছু আপনার লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য। তো সেই মুহূর্তে আপনার খুশকি খুশকি মানে কি, আপনার যে স্ক্যাল্প আছে মানে মাথার খুলিয়ে মাথা আছে, সেই মাথা থেকে আপনার কিছু স্কিন মানে রাপচারে উঠে যাচ্ছে। যেমন আমাদের দেখুন অনেক সময় কোনো কিছু স্কিন রাপচার হলে ছাল উঠে যাচ্ছে, সেরকম একটা আপনার ছাল উঠছে। তো সেটাকে এবারে মাথায় উঠলে কি হয়, ও খুশকির মতো ঝরে ঝরে পড়ে দেখবেন। তো এই জিনিসটা হয় হচ্ছে একটু শীতকালে স্কিন ড্রাই অত্যধিক ড্রাই হয়ে গেলে নর্মালের তুলনায়। তো তখন এটা আপনি যতই হোক, আপনি কোনো ঠিকঠাক কিছু একটা স্পেসিফিক কোনো শ্যাম্পু বা কোনো কিছু ইউজ করছেন, দেখছেন আপনার সাময়িকভাবে কমছে বা অনেক সময় কমছেও না। তো এটার একটা আপনাকে কিছু চিকিৎসা করতে হবে যে কেন এটা হচ্ছে আপনার, আর আপনার স্কিনটা কেন ড্রাই হচ্ছে। আপনার হয়তো খাওয়া দাওয়ার কি সমস্যা হচ্ছে, আপনি হয়তো সারাদিনে জলটা কম খাচ্ছেন, কারণ জল আমাদের বডিকে হাইড্রেট রাখতে সাহায্য করে। আপনার যদি বডি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু আপনার জিনিসটা হবে। আর চুল ওঠা খুশকি হলে তো দেখুন, খুশকি মাথার ছাল উঠছে, তো খুশকি হলে তো চুল উঠবে, মানে মাথাটা ধরুন আমাদের মাথার সঙ্গে চুলটা মানে লেগে আছে, তো এখানে খুশকি হচ্ছে মানে আমার মাথার ছাল উঠছে, সেখানে চুলতে হেয়ার ফল তো হবেই। তো আগে আপনার খুশকিটা কম করতে হবে, তার সাথে আপনার হেয়ার ফলটা কম হবে। এবার আমাদের এই স্কিন বা এই হেয়ারের জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট হয় লাই লিগেন্ডসে, সেটা আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আসুন, আপনি দেখবেন এটা চিকিৎসা করলে আপনার খুশকি আর চুল পড়ার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি কোন ডাক্তারবাবু কখন বসছেন এবং কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাচ্ছেন। তাছাড়া যাবতীয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তারবাবু, এটা কিন্তু সত্যিই ভীষণ আমাদের একটা সিভিয়ার মানে একটা পেশেন্টের মতনই আমরা হয়ে যাচ্ছি যে এই চুল পড়ার সমস্যাটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখা যাচ্ছে, আর এটা কিন্তু বেশি দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে। তো দর্শকদের যদি একটু বলেন সত্যি সত্যি এই চুল পড়ার সমস্যাটা কেন এত দিন দিন ইয়াং জেনারেশনের মধ্যেই বেশি বাড়ছে? দেখুন, সারা মানে বলতে গেলে এখন চুল পড়ার সমস্যা বাড়ছে কারণ বাইরেও আপনার এয়ার যেটা আছে, যে হাওয়াটা আছে, সেটা কিন্তু পলিউটেড। এবারে আপনি যখন বাইরে বেরোচ্ছেন, সেখানে ধরুন ধুলো বালি বা কোনো স্মোক আসছে, মাথায় বসছে, আপনি তো সবসময় মাথা ঢেকে রাখছেন না, আর সেটা সম্ভব না, বাইরে বেরোচ্ছেন। এবারে আপনি ধরুন ইয়াং জেনারেশন গিয়ে স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে বা কোনো কাজে যাচ্ছে, সবসময় মাথা ঢাকা নেই। এবারে ধুলো বালির জন্য একটা হচ্ছে একটা জলটা ম্যাডাম, আপনি যে জলে স্নান করছেন বা যে জলটা মাথায় নিচ্ছেন, সেই জলটার মধ্যে তো অত্যধিক আয়রন আছে, আপনি যেটা মানে বুঝতে পারছেন না কিন্তু আছে। এবার আমরা যেমন মানে শরীরের মধ্যে আমাদের আয়রন গেলে যখন অত্যধিক গেলে ক্ষতি হয়, সেরকম চুলেও ক্ষতি করে। এবার সেই চুলে যদি আপনার জলের থেকে আর্সেনিক হোক বা আয়রন হোক আপনার যদি মাথায় যায়, তো সেইটা তো আপনার মাথার কোনো কাজে লাগছে না, সেই জলটা ক্ষতি করছে, কারণ সেখানে ওই এক্সেসিভ আয়রন আছে বা এক্সেসিভ অন্য কোনো মানে জিনিস আছে যা চুলের জন্য ভালো না মোটেই। তো জলটা ম্যাটার করে। তারপরে তো আছে খাওয়া দাওয়া, একটা হলো মানে সারাউন্ডিং পরিবেশ, আপনি যে পরিবেশ আছে সেটা কতটা পলিউটেড সেটা কি, তারপরে আছে হচ্ছে আপনার জল, তারপরে আছে আপনার খাওয়া দাওয়া। এবার আপনি ধরুন খুব বেশি মানে ফাস্ট ফুড খাচ্ছেন, খুব বেশি জাঙ্ক ফুডের মধ্যে আপনি আছেন, খুব বেশি মানে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হেলদির থেকে আনহেলদি বেশি, আপনার পেট ভর্তি করছে কিন্তু আপনাকে হেলদি করতে সাহায্য করছে না। তো সেক্ষেত্রে আপনার দেখবেন চুল উঠে যাচ্ছে, লিভারের একটা সমস্যা আসছে। তো লিভারের সমস্যা, লিভার যদি কোনো কারণে একটু ডিসরাপ্টেড হয় বা লিভার যেটা ডিসফাংশন করতে আরম্ভ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার চুল উঠবে। তো চুল উঠে অনেক কারণে হয়, অনেকে আছে যেগুলো বুঝতে পারে না যে কেন চুল উঠছে, কি কারণে, হয়তো অন্য কারণে। তারপরে মাথা দেবেন খুব তাদের ঘেমে যায় অনেকে, তো মাথা ঘেমে গেলে অনেক সময় চুল উঠে। তো এরকম বিভিন্ন কারণে ইয়াং জেনারেশনে হচ্ছে, কারণ তারা বাইরে বেরোচ্ছে, কাজ করছে, স্কুল কলেজ খেলাধুলা সবই করছে, ধরুন সবকিছুতে। এবার সবকিছুতে এখন মানে ভেজাল আছে প্লাস পলিউটেড আছে। তো সেইটা আপনার চুলে আগে যেমন আমাদের এয়ারটা তো ভেজাল ছিল, এখন তো এয়ারের মধ্যে আমাদের AQI খুব হাই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কেন থাকছে, কারণ ধুলো বালি সবকিছু চুলে এসে মিশছে। আপনি স্নান করে বেরোলেন বাইরে, কিন্তু আপনি তো যখন বিকেলে ফিরে আসেন তখন তো আপনার মাথার মধ্যে অনেক কিছু নোংরা টোংরা জমে আসছে, ধুলো বালি সবই আসছে। তো সেটা আপনার চুলে ক্ষতি করছে, সেই জন্য হেয়ার ফলটা এখন বেশি ইয়াং জেনারেশনে বেড়ে গেছে। স্যার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে লাই লিগেন্স ডিপার্টমেন্টে কি ধরনের ট্রিটমেন্ট হয় এই চুল সংক্রান্ত বিষয়ে যদি একটু দর্শকদেরকে বলেন। লাইলিংসটা আমাদের স্পেশালি করাই হয়েছে অ্যাকচুয়ালি হেয়ার আর স্কিনের জন্য, মানে চুল আর আপনার স্কিনের জন্য করা হয়েছে এটা। তো এই ক্ষেত্রে আপনাকে
এখানে মানে একদম আপনার হেয়ারকে ট্রিটমেন্ট, আপনাকে ধরুন যেভাবে আপনি নিজেকে যখন ট্রিটমেন্ট করেন, যেভাবে নিজেকে ভালো রাখেন, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সেভাবে আপনার চুলটাকেও দেখা হয়, চুলের গোড়াটা কতটা আপনার মজবুত আছে বা কতটা কি সমস্যা আছে, তো সেটা দেখে দেয়। এরকম না যে এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করে এরকম কিছু ব্যাপার না, কিন্তু আপনার চুলটা যে কেন গ্রো করছে না সেই জায়গাটা দেখা হয়, কেন হচ্ছে না, তার প্রথমে সেই সমস্যা সমাধান করতে হয়। ধরুন আপনার চুল কি হলো, অনেকে ধরুন চুল উঠছে কিন্তু আবার চুল গ্রো করছে, কিন্তু আপনার হয়তো উঠছে কিন্তু গ্রো করছে না, তার মানে কি আপনার চুল কমে যাবে, আপনার সমস্যা চলে আসবে। তো এক্ষেত্রে আপনার চুলের কতটা হেলথ কেমন আছে বা চুলটা কি কন্ডিশনে আছে সেটা দেখে সেটার ট্রিটমেন্ট করে আপনার চুল যাতে আর না ওঠে বা আপনার খুশি যাতে না হয়, আপনার মানে একদম যাতে স্কিন মানে স্মুথ থাকে স্কিনটা, আপনার সবকিছু দেখে আপনার ট্রিটমেন্ট করা হয়, প্লাস আপনাকে কিছু মেডিকেশন দেওয়া হয়, কিছু ডায়েট চার্ট ফলো করতে বলা হয়। তো এটা আপনি এলে বুঝতে পারবেন আর কি। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো ম্যাম, আমি বাড়িপুর থেকে বলছি। যে না, পায়ের হাতের আঙুলগুলো না মূল্যে খুব ব্যথা। এটা কি নার্ভের সমস্যা থেকে হয়? আমার নার্ভের সমস্যা আছে জানি। আচ্ছা, বলছি আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম। এই 56 বছর। 56 বছর। এই যে আপনার শারীরিক সমস্যাটা হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? এটা সেই তারপর আমার ইউটাস বাদ চলে গেছে, তো তারপর থেকেই যেন এই মানে সমস্যা। এর জন্য কি 7-8 বছর। একদম মানে আপনি এর জন্য কি কোনো ট্রিটমেন্ট নিয়েছেন আগে? না 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 না। নেওয়া হয়নি। আচ্ছা শুনুন, আচ্ছা, আপনার যে বলছেন হাতটা মুড়লে ব্যথা করে, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা এই তো এই 2-3 বছর। আচ্ছা, আর ইউটারাসে অপারেশনে কত বছর আগে হয়েছিল আপনার? এই 7 বছর। 7 বছর আগে। আচ্ছা, তো দেখুন ওটার সাথে এটা সেরকম কোনো মানে কানেকশন নেই আর কি, ঠিক আছে? আমি একটা বলছি, আপনি শুনুন। তো দেখুন আপনার ব্যাপারটা হচ্ছে, আপনার যে এই যে হাত মুড়লে হচ্ছে, এটা অবশ্যই আপনার নার্ভের কারণে হচ্ছে, কারণ নার্ভটা আমাদের বডিতে অনেকটা সেই ইলেকট্রিসিটির মতো কাজ করে। মানে আপনার তো ইলেকট্রিক একটা সুইচ দিলেন, আলো জ্বলে গেল, সেরকম ব্যাপার আপনার ব্রেন থেকে নার্ভ বিভিন্ন বডির বিভিন্ন পার্টসে রেসপন্স পাঠায় আর কি। মানে আপনি হাত নাড়ছেন, ই করছেন, সেটা কিন্তু সমস্ত ব্রেন থেকে আসে। তো এখানে কোনো ক্ষেত্রে আপনার নার্ভ হয়তো আপনার ধরুন একটু হলেও ডিসফাংশন করছে বা নার্ভ হালকা হলেও আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষেত্রে আপনার এটা একটু ব্যথা হতে পারে। কিন্তু আরো অনেক ক্ষেত্রে হয়, ধরুন আপনার রিমাটে আর্থ্রাইটিস হলে কিন্তু আমার সময় হাতে দেখবেন, হাত মুড়তে গেলে আঙুল ব্যথা করে দেখবেন। তো এটা আপনাকে জানতে হবে কি জন্য হচ্ছে, সেই জন্য কিছু স্পেসিফিক ব্লাড টেস্ট করতে হবে আপনাকে। তারপরে আপনি জানতে হবে যে কি হয়েছে। আপনি ধরুন একটা ব্লাড টেস্ট করলেন, আর ফ্যাক্টর যে টেস্টটা করলেন সেটা করে দেখলেন কেমন কি আছে, ইউরিক অ্যাসিড টেস্ট করলেন, সেখানে দেখবেন নর্মাল আছে, তখন ধরতে হবে আপনার নার্ভের হয়তো কোনো সমস্যা হচ্ছে। কিন্তু আপনি মানে না দেখে এরকম ভাবে বোঝা যায় না কি হয়েছে। আপনার রিমাটে আর্থ্রাইটিস হলেও কিন্তু হাতের আঙুল ব্যথা করে, আবার আপনার নার্ভের প্রবলেম হাতের আঙুল মুড়তে গেলে ব্যথা করে বা ঝিনঝিন করে। তো এই জিনিসটা অনেক ক্ষেত্রে হয়। আগে আপনাকে কিছু স্পেসিফিক টেস্ট করতে হবে, সেই করে চিকিৎসা করলে আপনি দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছেন। এটার জন্য কিন্তু আপনার ওই 7 বছর আগে অপারেশনটা কোনো ভ্যারি করছে না, কোনো ম্যাটার করছে না। গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা কিন্তু ছুটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। দেখুন, আমি আপনি প্রত্যেকেই চাই একটা সুস্থ স্বাভাবিক জীবন। কেউই কিন্তু চায় না যে লং টাইম প্রসেসে কোনো রকম আমাদের রোগ বহন করে চলতে হোক কিংবা আমাদের মেডিসিন কনজিউম করতে হোক। তার জন্যই কিন্তু এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়েই চলুন। আর এখানকার ডাক্তারবাবুরা কিন্তু আপনাদের যখনই ট্রিটমেন্ট করছেন যে কোনো শারীরিক সমস্যার, যাকে বলে একদম কিন্তু এখানে রুট ট্রিটমেন্টই করছেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা ভীষণ প্রয়োজন। আর এখানেই কিন্তু এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের জয়। কারণ প্রত্যেকটা মুহূর্তে ওনারা এটাই চাইছেন যে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট হোক, যাকে বলে একদম গোড়া থেকে নির্মূল। যদি আপনার কোনো শারীরিক সমস্যা গোড়া থেকে নির্মূল হয়, তাহলে কিন্তু সেই শারীরিক সমস্যা বারবার ফিরে আসার কিন্তু কোনো রকম চান্সই থাকে না। তার জন্যই এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা আপনাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনারা একদম ভেষজ পদ্ধতিতে, সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই যে কোনো শারীরিক সমস্যার সমাধান করে থাকুন। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে টিউমার, এই টিউমার জনিত সমস্যা অনেকেই তো রয়েছেন যে 5 বছর 6 বছর ধরে কোনো একটা স্পেসিফিক জায়গায় টিউমার হয়ে রয়েছে। তা সেক্ষেত্রে কি আমরা বলতে পারি সেটা ক্যান্সার জনিত টিউমার কিংবা নর্মাল টিউমার? মানে এর মধ্যে ভেরিফিকেশনটা আমরা কি করে করব? অ্যাকচুয়ালি দেখুন, ভেরিফিকেশনটা তো কোনো পেশেন্ট ওরকম করে করতে পারে না যে আমার কি টিউমার হয়েছে। হ্যাঁ, সেটা সে একটা বুঝতে পারে যে আমার হয়তো টিউমারটা আস্তে আস্তে খুব তাড়াতাড়ি গ্রো করছে, মানে আস্তে আস্তে বড় হচ্ছে, তখন একটা অবশ্যই ভয় কারণ থাকে। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ক্যান্সারাস হয় না, সেটা কিছু স্পেসিফিক টেস্ট করতে হয়। তো আপনার টিউমারের ভাগ থাকে দুটো, একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার। এবার আপনার যে টিউমারটা বিনাইন টিউমার হয়, কোনো রিপোর্ট করলেন সেখানে আসছে লেখা বিনাইন টিউমার, তার মানে সেটা কিন্তু কোনো ক্যান্সারের কোনো কারণ নেই, সেটা নন ক্যান্সারাস একটা জাস্ট টিস্যু গ্রোথ বা একটা ফ্যাটি টিস্যু গ্রোথ, সেটা আপনার কিন্তু মেডিসিনে কমে যাবে, সেটাতে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু এবার আপনার যদি কোনো কারণে আসছে ম্যালিগন্যান্ট টিউমার,
যে কোনো জায়গাতে ধরুন সব জায়গায় হয় না, ধরুন ব্রেনে হচ্ছে, ওভারিতে হচ্ছে, প্রোস্টেটে হচ্ছে, মানে এই জায়গাগুলোতে একটু মেনলি হয় আপনার এই ম্যালিগন্যান্ট টিউমারটা। তো সেক্ষেত্রে ধরতে হবে আপনার একটা ক্যান্সারের চান্স আছে। এবার সেক্ষেত্রেও কিছু টেস্ট করতে হয়, এরকম না যে চান্স আছে বলে আমি মানে জাস্ট করলাম না। তো ম্যালিগন্যান্ট টিউমার হলে একটা ভয়ের কারণ অবশ্যই আছে, কিন্তু বিনাইন টিউমারের কোনো ভয়ের কারণ নেই। আপনি ওটার জন্য কিছু জাস্ট স্পেসিফিক কিছু মেডিকেশন আমাদের আয়ুর্বেদিক আছে যেগুলো একদম কমাতে সাহায্য করে, আস্তে আস্তে বডির সাথে মিশে যাবে। এরকম না যে ওটা আপনার গলে যাবে বা পড়ে যাবে, এরকম কিছু ব্যাপার না, ওটা আস্তে আস্তে বডির সাথে মিশে যাবে। যে ফ্যাটি টিস্যু গ্রোথটা হয়েছিল, যে লাইপোমাটা হয়েছিল, যেমন ধরুন মিনিনজিওমাস একটা হয় বা ইউটেরাইন ফাইব্রোডের সময় একটা টিউমারের মতো হয়, ওটা অনেকে ভয় পেয়ে যায় যে কি হয়েছে, বিনাইন টিউমার থাকে। তো এই জিনিসটা কি করলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাচ্ছে। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? দেবদাস হালদার বলছিলাম। হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন। দেবদাস হালদার বলছিলাম বৌড় থেকে। হ্যাঁ বলুন। দিনকে দিন আমার মানে পেটটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। হচ্ছে 23। 23। আচ্ছা, মানে এটা যে আপনার বেড়ে যাচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? মানে প্রায় 1 বছর দেখতে পাচ্ছি, মানে একটু হালকা বাড়ছিল, হচ্ছিল বসে বসে কাজগুলো হয়, আচ্ছা, কিন্তু অনেকটাই বেড়ে গেছে এখন। শুনুন স্যার বলছি। আপনার কি পেট বাড়ছে, মানে ওয়েটও বাড়ছে নিশ্চয়ই, তাই তো আগের থেকে? আগের থেকে এখন তো 52 কিলো ওজন হবে। আচ্ছা, আর আপনার খাওয়া দাওয়ার যে টাইম সেটা ঠিক আছে, মানে রেগুলার যে খাওয়া দাওয়া করেন আপনি, টাইমটা ঠিক আছে? টাইমটা একটু গুলিয়ে যায়। টাইমটা গুলিয়ে যায়, আর বসে বসে কাজ বললেন তাই তো? হুম। এক্সারসাইজ কিছু করা হয় সকালবেলা ঘুম থেকে উঠে? ঘুমতে উঠতে দেরি। আচ্ছা ঠিক আছে, বলছি আমি, শুনুন। দেখুন, এটা যে পুরোপুরি হচ্ছে, এটা আপনার কিন্তু লাইফস্টাইলের ডিসঅর্ডারই হচ্ছে। আপনি নিজেই বললেন কি কারণে যে উঠতে দেরি হয় ঘুম থেকে, বা যাই হচ্ছে না কারণ। তো এটা আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে, করার আগে আপনাকে নিজেকে শুধরাতে হবে। মানে আপনার যে লাইফস্টাইলটা আছে, আপনাকে সকালে ঘুম থেকে উঠে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। মানে ধরুন হাতটা একটু স্ট্রেচ করলেন বা একটু টুকটাক জগিং করলেন, এরকম না যে আপনাকে জিমে গিয়ে করতে হবে, বাড়িতেও কিন্তু করা যায়। তো আপনি আগে একটা জাস্ট ট্রিটমেন্ট করুন, মানে নিজেকে করুন, যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটু হাঁটাচলা করবেন, একটু করবেন। আপনি দেরি করে উঠবেন কেন, আপনি একটা টাইমটা ঠিক করুন। এবারে আপনাদের রাত জেগে কাজ করতে হচ্ছে, তো আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, একটু বাড়ির মধ্যে হলো একটু ওঠানামা, একটু মানে একটু ধরুন আপনার জগিং করলেন, একটু স্ট্রেচ করলেন হাতকে পাকে, করুন এগুলো। মানে একটা এক্সারসাইজ বডি দেওয়া, বডি যদি এক্সারসাইজ না করেন তো আপনার সেখানে পেট তো বাড়বে, আপনার তো ওবেসিটি একটা আসবে আস্তে আস্তে। তারপরে খাওয়া দাওয়ার টাইমটা ঠিক করুন। খাওয়া দাওয়ার টাইম হয়তো আপনি বললেন আমার একটা গন্ডগোল আছে, তো এবারে আপনার দেখবেন এই খাওয়া দাওয়ার টাইমে ঠিকঠাক না থাকে, আপনি যদি কোনো এক্সারসাইজ না করেন, তখন দেখবেন আপনার বাউল মুভমেন্ট, মানে পটিটা ঠিকঠাক ক্লিয়ার হবে না, আজকে হবে কালকে হবে না, বা আজকে বারবার যাচ্ছে কালকে হলো না। তো এগুলো হলে কিন্তু আস্তে আস্তে ওবেসিটি আপনার মধ্যে আসবে, আপনার ওয়েট বাড়বে আস্তে আস্তে, সেইখান থেকে অন্য রোগও আসবে। তো আগে নিজের লাইফস্টাইল ঠিক করুন, এবার আপনি একটু সকালে উঠে একটু এক্সারসাইজ করার চেষ্টা করুন ঘুম থেকে উঠে। আর তারপরে আপনি খাওয়া দাওয়াটা ঠিক করুন, জল বেশি করে খান, এগুলোকে আগে করুন। যদি এক্সারসাইজ করতে পারেন, তারপরে দেখুন আস্তে আস্তে আপনার কমে যাবে। তারপরে তো আমাদের মেডিসিন ট্রিটমেন্ট আছেই, আপনার ট্রিটমেন্ট করলে আপনি আপনার পেট আস্তে আস্তে কমে যাবে, কিন্তু আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে। এমনটা তো না আপনি সারাদিন ওষুধ খাবেন। তো আপনি আগে নিজের লাইফস্টাইল ঠিক করুন, তারপরে ট্রিটমেন্ট নিন, দেখবেন আপনার এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবেন। এই মুহূর্তে এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা হেড অফিস পেয়ে যাবেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাবেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে এবং দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। এবং মেদিনীপুরবাসীদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কারণ এই মেদিনীপুরেও কিন্তু শুরু হতে চলেছে এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। সেখানকার মানুষও যাতে আয়ুর্বেদকে ভালোবেসে, আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে এবং আয়ুর্বেদের সাথেই নিজের আগামী পরবর্তী জীবনটা একটু সুন্দর করে কাটাতে পারে, তার জন্যই কিন্তু এই ওপেনিং। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই ওপেনিং দিতে কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে, চিফ মেডিকেল ডিরেক্টরকে সেই ওপেনিং এর দিন পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু এই ওপেনিং এর দিনটা কেউ মিস করবেন না, অবশ্যই কিন্তু পৌঁছে যাবেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু বোলপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদার।
কি শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরবাসীরা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং কাকদ্বীপবাসীরা কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্লিনিকে ছুটে যাচ্ছে, যাতে আপনারাও এনবিপি রানী অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকের প্রত্যেকটা মুহূর্তে যাতে আপনারাও সাক্ষী থাকতে পারেন এবং আপনারাও যাতে আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে পাশে নিয়েই পথ চলতে পারেন, তার জন্যই কিন্তু আপনাদের জন্যই প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা থাকার চেষ্টা করছেন। স্যার, আমরা আবার আলোচনায় ফিরবো যে টিউমার, অ্যাকচুয়ালি যদি টিউমার আমরা কথাটা বলতে চাই, আমরা অনেকেই হয়তো ভয় পেয়ে যাচ্ছি যে টিউমারটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। কিন্তু টিউমারটা যদি আমরা দেখি স্যার, মানে আমরা কি এরকম বয়স সন্ধিকালের কোনো ব্যাপার থাকে যে এই বয়সেই পার্টিকুলার আমরা টিউমারটা দেখতে পারি? হ্যাঁ, টিউমারটা দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বয়স একটা ম্যাটার থাকেই। কারণ আপনি ধরুন একদম ছোটবেলাতে কোনো টিউমার থাকে না, এবারে আপনার ধরুন একটা বার্থে কোনো টিউমার হলো, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু আপনার একটা ধরুন টিউমার একটা বয়সে কোনো কারণে এলো, সেটা আলাদা। এবারে আপনার ধরুন একটা হয়তো ছোট থেকে আপনার কানের কাছে কোনো কিছু ব্যাপার বেরিয়ে আছে বা আপনার ঘাড়ের কাছে কিছু একটা ছোট্ট ইয়ে আছে, তো সেগুলো সাধারণত ক্যান্সারাস হয় না, সেগুলো আপনার বিনাইন টিউমারের মধ্যে চলে আসে। আপনার ধরুন যেটা লাইপোমা বললাম আমি আর কি, অনেকের থাকে এটা, বেশিরভাগ এটা নিয়ে আসে আর কি, যে ছোটবেলায় ছিল এখন দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে, তো ভয় কোনো কারণ থাকে না। এবারে আপনি ধরুন ছোটবেলায় একটা নর্মাল বিনাইন ছিল, কিন্তু পরবর্তীকালে ম্যালিগন্যান্ট হওয়ার কিন্তু চান্স একটা থেকে যায়, মানে এরকম চান্স থাকে না। কিন্তু আপনি যদি নিজেকে ঠিকঠাক ভাবে রাখেন বা আপনার কোনো ফ্যামিলি হিস্ট্রি না থাকে বা কোনো কিছু না থাকে, তাহলে ক্ষেত্রে সেই জিনিসটা আপনার মানে ম্যালিগন্যান্ট হওয়ার চান্স একদমই কম, হয় না বললেই চলে। আপনার ওই জাস্ট কিছু সিম্পল বেসিক মেডিকেশন নিলে আপনার দেখবেন ওই বিনাইন টিউমারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কোনো ব্যথা কিছু নেই। কিন্তু যে টিউমারে পেন হবে বা যে টিউমারটা আপনার হঠাৎ করে বাড়তে আরম্ভ করবে বা তার আশেপাশে জায়গাটাকে মানে পেন হতে থাকবে, বা একটা ধরুন আপনার ধরুন বললো যেটা যে ব্রেনে হচ্ছে, লিভারে হচ্ছে বা ইউটেরাসে হচ্ছে, প্রোস্টেটে হচ্ছে, এইসব জায়গাগুলোতে হবে ইন্টারনাল বা এক্সটার্নাল টিউমার, সেগুলো কিন্তু একটু ভয় কারণ থাকে। সেগুলোকে আপনাকে একদম মানে শুরুতে চিকিৎসা করতে হবে, এরকম না যে জাস্ট ওটাকে ফেলে রাখেন যে পরে কি হবে দেখার দরকার নেই। বিনাইন হোক ম্যালিগন্যান্ট হোক, আপনি শুরুতে চিকিৎসাটা শুরু করুন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে যদি বেশি দেখা যাচ্ছে যেটা হচ্ছে জরায়ুতে টিউমার, তো এই জরায়ুতে টিউমার কতটা ক্ষতিকারক যদি একটু দর্শকদেরকে বলেন। জরায়ুতে টিউমার তো অ্যাকচুয়ালি বলতে গেলে দুরকম হতে পারে, মিনাইন ম্যালিগন্যান্ট, মানে দুটো চান্স কিন্তু আছে। তো এটা ক্ষতিকারক অবশ্যই। আপনার যদি ধরুন ঠিকঠাক করে প্রথমে ধরুন আপনার পিসিওএস এর সমস্যা ছিল বা কিছু একটা ছিল, তারপরে আপনি কোনো কারণে কনসিভ করেছেন, কিন্তু তারপরে আপনার কোনো কারণে টিউমার গ্রোথ হয়েছে, বা প্রথমে আপনার ইউটেরাসে একটা টিউমার ধরা পড়েছে কোনো ইউএসজি করতে গিয়ে বা কোনো টেস্ট করতে গিয়ে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে সিরিয়াসলি ট্রিটমেন্ট করতে হবে। আপনাকে ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হবে। এটা আপনার অনেক ক্ষেত্রে ম্যালিগন্যান্ট হতে পারে। এবারে ম্যালিগন্যান্ট না বিনাইন সেটা তো আপনার টেস্ট করতে হবে, এটা তো দেখে বোঝা যাবে না। বাংলাদেশ দেখতে পাচ্ছি, দেখতে পেলে সেটা হয়তো হাত দিয়ে অনেক সময় বোঝা যায় যেটা বিনাইন বা কি, যদি দেখতে পাচ্ছি না আপনার ভেতরে হয়েছে, সেটাকে তো আমরা টেস্ট করতে হবে। তো ইউটেরাসে বা ব্রেনে বা লিভারে বা প্রোস্টেটে এই টিউমার যেগুলো হয়, এগুলোকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে, চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে আয়ুর্বেদিক খুব ভালো চিকিৎসা আছে, আপনার কোনো ভয়ের কোনো কারণে আপনি যদি একদম প্রিভেন্টিভ স্টেজে চিকিৎসা করেন, তো আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর যদি একটু দেরিও করে ফেলেন, কিন্তু আপনাকে যদি চিকিৎসাটা করেন, এটা কিন্তু আস্তে আস্তে একদম পুরো মানে নির্মূল হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার, আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন ম্যাডাম। হ্যাঁ, বলছিলাম যে আমার ছেলের বয়স 21, তা ইউরিনের একটু সমস্যা মনে হচ্ছে, যেমন হ্যাঁ বলুন, আমরা শুনছি। আচ্ছা আচ্ছা, তো ইউরিনে না ফেনা ফেনা মতন দেখা যাচ্ছে, কি কারণে হচ্ছে বুঝতে পারছি না। তো ডাক্তার যদি বলে দেন তাহলে একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? প্রায় মানে 2 মাসের মতন হলো। আচ্ছা, সকালে উঠে যে ইভেন্টটা করছে ফেনা ফেনা, না সারাদিন ধরে ফেনা ফেনা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেনা ফেনা সারাদিনই হয়, যাতে করে আচ্ছা, পেটে কোনো ব্যথা ব্যথা কিছু করে? হ্যাঁ, পেটে ব্যথা করে? না না না, পেটে ব্যথা নেই। ব্যথা করে না। আর ও কি মানে ঘন ঘন টয়লেট যায় নাকি, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, প্রচুর জল খায় আর ঘন ঘন বাথরুমে যায়। আচ্ছা, ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাকে কিছু টেস্ট করতে হবে, ইউরিনের একটা রুটিন টেস্ট করতে হবে আপনাকে। কারণ আপনি দেখে ফেনা ফেনা হচ্ছে মানে অবশ্যই ওটা কিছু একটা অ্যাবনর্মালিটি হচ্ছে, আপনার তো ওটা দিয়ে একটা প্রোটিন অ্যালবুমিন কিছু বেরিয়ে যাচ্ছে। কিন্তু তাও বলবো একটা আপনি ওনার মানে ওর যে সকালবেলা একটা মর্নিং এ মানে ঘুম থেকে ওঠার পর একটা ইউরিন নিয়ে একটা ইউরিন রুটিন টেস্ট করুন ল্যাবে গিয়ে। টেস্ট করে দেখুন ইউরিনে কোনো সমস্যা আছে কিনা। আর ঘন ঘন জল খায়, ঠিক আছে, জলটা কিন্তু 21 বছর বয়স, তো জল 3 লিটার বেশি খাওয়া দরকার নেই। মানে এরকম না যে ও জল খেলে জিনিস ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জল খেলে অবশ্যই ঠিক হবে, কিন্তু জলটা আপনি যদি 5-6 লিটার খান, তখন কিন্তু আপনার উল্টে ক্ষতি হতে হবে, কিডনিতে চাপ পড়বে একটা। ওর যে বয়স সেই অনুযায়ী ওকে 3 লিটার জল খাওয়ার ম্যাক্সিমাম, তার বেশি দরকার নেই। সাথে খাওয়া দাওয়া যদি বাইরে খুব বেশি অ্যানিমাল প্রোটিন, মানে ধরুন মাছ মাংস ডিম বা
বাইরে খাবার খুব বেশি খাচ্ছে, এগুলো একটু কমাতে হবে। একটা ইউরিন টেস্ট করে দেখুন কি কন্ডিশন হয়ে আছে, আর একটা ব্লাড টেস্ট করুন, ইউরিয়া ক্রিয়েটিনিন, আর একটা হিমোগ্লোবিন টেস্ট করুন। এগুলো তিন চারটে টেস্ট করে আপনি রিপোর্টটা নিয়ে আসুন, ওর কি হয়েছে বলে দেওয়া যাবে। কিন্তু এখন আপাতত জলটা খুব বেশি না, 3 লিটার খাবে সারাদিন, 3 লিটার জল খেলে হবে, তার বেশি দরকার নেই। আর টেস্টটা অবশ্যই করে আপনি নিয়ে আসুন, আমরা দেখে বলে দেবো কি সমস্যা কি হয়েছে না হয়েছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রিপেয়ার বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই কিন্তু করা হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আপনারা জানেন আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যাই হোক না কেন, আভ্যন্তরীণ সমস্যা হোক কিংবা বাহ্যিক সমস্যা, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যারই কিন্তু খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয়। কারণ এখানকার কিন্তু লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, এবং যেখানে কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্যই খুব সুন্দরভাবে ডাক্তারবাবুরা পরামর্শ দেন এবং ট্রিটমেন্ট করার। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে টিউমার জনিত সমস্যা, তো এনবিপিতে এই টিউমার জনিত সমস্যার কি চিকিৎসা রয়েছে যদি একটু দর্শকদেরকে বলেন। যেমন আমরা টিউমারের চিকিৎসা তো করে থাকি, অনেক পেশেন্টই আছে টিউমার নিয়ে, তো আমরা সেই চিকিৎসাটা আমরা মেডিসিন দিয়ে করে থাকি। তার মেডিসিনের ট্রিটমেন্ট চিকিৎসা করলে সে ভালো হয়ে যায়, যদি ঠিকঠাক করে কথাবার্তা শুনে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে কন্ট্রোল করে বা ইয়ে করে, তো আস্তে আস্তে সে তার টিউমারটা কিন্তু, অনেক পেশেন্ট আছে আমাদের যার টিউমার কিন্তু ঠিক হয়ে গেছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে এবং আয়ুর্বেদিক চিকিৎসায় মানুষদের সত্যি সত্যি সুন্দর স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। তোমার নাম? মায়া সাঁতরা। কোথায় বাড়ি তোমার? আমার দাসনগরের ওখানে। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে 3টে হাত হয়ে গিয়েছিল, এবার আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ে একদম থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করেছিলাম, আমি তো এলাকাতে করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আর 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছে। এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো। আপনার নাম? উত্থান প্রাণ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? হুম। আপনার নাম? ভারতী পাল, কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়ে গেলে আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার, কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম। কি হয়েছিল আপনার? প্রথম সুগার হয়েছিল। কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ, তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরো অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনি
ইতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের, হ্যাঁ। একটা স্টোন ছিল, তাই তো? হ্যাঁ। তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ হ্যাঁ, সেন্টার, তাই তো? এনবিবি ইউনিয়নের আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি বারাসাত। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবি পেনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যে মানুষটি যখনই আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে আসছেন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই বোঝাচ্ছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে একটু সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে বাইরের খাবারের প্রতি অত্যন্ত আমাদের কিন্তু একটা ঝোঁক বেড়ে গিয়েছে, এবং সেই ঝোঁকটা বেড়ে যাওয়ার কারণে আমরা অত্যন্ত কিন্তু বাইরের খাবারের উপরই বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, এবং বাইরের খাবার খেতে খেতেই আমাদের মধ্যে দেখবেন যে একটা ফ্যাটি লিভার জনিত সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ইতিমধ্যেই। নারী পুরুষ নির্বিশেষেই কিন্তু এই ফ্যাটি লিভারের সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সম্ভাবনাটা কেন, কি কারণে দেখা দিচ্ছে, কিংবা ঠিক কি কি কারণে আমাদের মধ্যে এই ধরনের সমস্যা হচ্ছে, আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় যাব। কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবি পেনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস খাকে। স্যার, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা অত্যন্ত বাইরের খাবারের উপর ভীষণ নির্ভরশীল হয়ে পড়েছি, এবং তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা দিনই আমাদের বাইরের তেল মশলা জনিত খাবার খেতে খেতে যেটা ভীষণ সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ফ্যাটি লিভার জনিত সমস্যা। মানে এই ফ্যাটি লিভার জনিত সমস্যা মানে এক্স্যাক্টলি কি, যদি একটু দর্শকদেরকে জানান। এখন দেখবেন মানে পেশেন্টের মুখে মুখেই থাকে ফ্যাটি লিভার হয়েছে, সে সিমটম বলে না, এসে বলে ফ্যাটি লিভার হয়েছে। অ্যাকচুয়ালি একটা ব্যাপার যে হ্যাঁ ফ্যাটি লিভার হয়েছে, কি আছে এটা কোনো ব্যাপার না। তো আমার তো একটু ফ্যাটি লিভার ছিল, একটা অন্য রোগ নিয়ে দেখাতে এসছে, এসে বলে ফ্যাটি লিভার তোমার আছে, মানে এটা কোনো গ্রাহ্য ব্যাপার না। কিন্তু ফ্যাটি লিভারটা কি জিনিস বা কেন হয়েছে সেটা আমরা জানি না। ফ্যাটি লিভারের মধ্যে মানে লিভারের মধ্যে আমরা একটা ফ্যাট সেলের একটা মানে অ্যাবনর্মাল গ্রোথ আর কি লিভারের মধ্যে, মানে এটাই হচ্ছে ফ্যাটি লিভার। কারণ লিভারটা আপনার ফুলছে, লিভারের মধ্যে ফ্যাট সেলের গ্রোথ হচ্ছে বলেই ফ্যাটি লিভার হচ্ছে। এবারে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা কিন্তু আমাকে জানে না। অবশ্যই অনেক কারণে হয়, কিন্তু তার মধ্যে মূল কারণ থাকে আপনার যদি সুগার প্রেশার থাকে, আপনার কিন্তু ফ্যাটি লিভার থাকতেই পারে। মানে চান্স থাকে হাই যে আপনার সুগার প্রেশার আছে বা কোলেস্টেরল আপনার খুব হাই আছে, তো সেক্ষেত্রে আপনার লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া আপনার খাদ্যাভ্যাস মেন কারণ আমাদের হয় খাদ্যাভ্যাসের কারণে। মানে আপনি যদি ভুলভাল বা একটা আপনার ইমপ্রপার ডায়েট থাকে, একটা ইমপ্রপার লাইফস্টাইল থাকে, সেক্ষেত্রে ফ্যাটি লিভার কিন্তু আপনার থেকেই থাকে আর কি। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি গোলা থেকে বলি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা? বয়স 56। বলুন কি শারীরিক সমস্যা আপনার? শারীরিক সমস্যা ওই একটু ভারী জিনিস তুললে শ্বাসকষ্ট, মাথা ঘোরে, তারপরে একটু টেনশন করলে বুকটা ধরপড় করে। হ্যাঁ, রিপোর্ট ঠিক আছে, এটা কি বুকে চিনচিন করে, এটা কি থাইরয়েডের সমস্যার জন্য হচ্ছে? এটা আমার এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? হচ্ছে বছরখানি হচ্ছে। এতদিন ধরে হচ্ছে, আপনি কি ডক্টর দেখিয়েছেন? দেখিয়েছিলাম, আমার একটা গল ব্লাডার হয়েছিল, সেটা অপারেশন করেছি। তার আগে থেকে এই সমস্যাটা আছে আমার। আচ্ছা শুনুন স্যার বলছেন। আপনি যে গলব্লাডার অপারেশন করেছেন সেটা কতদিন আগে করেছেন? এই 1.5 মাস। 1.5 মাস আগে। আর এই যে সমস্যাটা বললেন আপনার, এটা কতদিন ধরে হচ্ছে? এটা বছরখানি হয়ে গেছে। বছরখানেক হয়ে গেছে। আপনি এই যে বললেন থাইরয়েড আছে কিনা, থাইরয়েডের টেস্ট করেছেন আপনি? কোনো থাইরয়েড বা কোনো টেস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাইরয়েড টেস্ট করেছি। সেখানে থাইরয়েড এসছে আপনার? হ্যাঁ হ্যাঁ, থাইরয়েড আছে। তো এসছে মানে তার থাইরয়েড আছে, টেস্টে এসছে মানে থাইরয়েড আছে, তাই না? এবারে আপনার বাকি যে সমস্যাটা বললেন, এই বলছি কেন হচ্ছে শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনার যে ধরুন ইয়েটা সমস্যাটা হচ্ছে আর কি,
ধরুন এই বুক ধবা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, এটা হচ্ছে আপনার থাইরয়েডও আছে, হয়তো আপনার সাথে কোলেস্টেরলটা হয়তো আছে, মানে আপনার রক্ত হয়তো মোটা হয়ে গেছে কোনো কারণে, সেই জন্য আপনি হাঁপিয়ে যাচ্ছেন। এবারে আপনার এটা ওই থাইরয়েডের কারণে অবশ্যই হচ্ছে। থাইরয়েড থাকলে আপনার যদি থাইরয়েড বেশি থাকে আপনার ঘাম দেবে, ভালো লাগবে না কিছু কাজ করতে, বা আপনি একটু হাঁপিয়ে যাবেন, মানে শরীরের মধ্যে একটা উইকনেস ফিল হবে, একটা লেথার্জি ফিল হবে, এই জিনিসগুলো হবে আপনার। তো থাইরয়েডটা আপনাকে কমাতে হবে, তাতে কিছু খাওয়া দাওয়া আপনাকে লাগাম দিতে হবে। আপনি সয়াবিন, পালং শাক, মুসুর ডাল এগুলো খাবেন না, টমেটোটা একটু অ্যাভয়েড করবেন, এগুলোকে অ্যাভয়েড করবেন, তেঁতুলের টক এগুলো অ্যাভয়েড করবেন। সাথে আপনাকে দেখতে হবে কোলেস্টেরল আপনার আছে কিনা, কোলেস্টেরলটা টেস্ট করতে হবে, একটা সুগার টেস্টও করতে হবে এগুলো আছে কিনা, মানে এই সমস্যাগুলো যেগুলো আপনি বললেন এগুলো সুগার, কোলেস্টেরল থাকলে বা প্রেশার থাকলে এগুলো তো হয়ে থাকে, ঠিক আছে? এগুলো যদি আপনি দেখেন এগুলো আপনি করতে হবে। এবার আপনার যদি কোনো ধরুন নেশা থাকে, মনে হয় আপনি স্মোক করছেন হয়তো, সেটা আপনাকে ছাড়তে হবে। সেটা হলো আপনার লাং ক্ষতিগ্রস্ত হলে আপনি একটু হ্যাঁসপ্যাস করবেন, বুক ধরপড় করবে। তো আপনার হার্টকে, লাংসকে সুস্থ রাখলে আপনি এই সমস্যাটা আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে। তো যে সমস্যাগুলো হচ্ছে এগুলোতে আমাদের চিকিৎসা খুব ভালো আছে, আপনার চিকিৎসা আপনি করতেই পারেন আমাদের এখানে এসে। আপনার কোলেস্টেরল, থাইরয়েড যা যা আছে সমস্ত কিছু সুস্থ আপনি কিন্তু এখান থেকে হয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে আপনারা কিন্তু যে কোনো সমস্যাতেই আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যদি আপনাদের আরো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। দেখুন, শরীর থাকলে শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এটা কিন্তু ভীষণ কমন একটা ফ্যাক্টর, কিন্তু সেই ফ্যাক্টরটা নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। আমরা তো অনেকেই রয়েছি যে শারীরিক সমস্যা হয়েছে একটু নেগলেক্ট করছি, আজকে হয়তো কিছু একটা হচ্ছে, আমরা একটা ট্যাবলেট কনজিউম করে নিলাম, আমাদের ঠিক হয়ে গেল সেই মুহূর্তের জন্য, কিন্তু তারপরের মুহূর্তে কিন্তু আমরা ভাবছি এটা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে হবে। এখন কিন্তু আমাদের সেই ভাবার সময়টা চলে এসেছে। শারীরিক সমস্যা নিয়ে যদি আমরা বসে থাকি পরবর্তীকালে সেটা অনেক বড় আকার ধারণ করতে পারে এবং তার জন্য কিন্তু আপনাদেরকে মানসিক এবং শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে, আর সেটা কিন্তু কখনোই কাম্য নয়। তার জন্যই কিন্তু এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে এটাই পরামর্শ দিচ্ছেন যে যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে, আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে একটা হেলদি লাইফস্টাইল কিভাবে লিড করতে পারেন। এখনকার দিনে দাঁড়িয়ে একটা হেলদি লাইফস্টাইল কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন, কারণ আপনি প্রত্যেকেই কিন্তু একটা স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি, আর সেখানে তাকিয়ে দাঁড়িয়ে কিন্তু একটা হেলদি লাইফ লিড করা ভীষণ প্রয়োজন। আপনার খাদ্যাভ্যাসের কিন্তু পরিবর্তনের প্রয়োজন, আপনার বিভিন্ন রকম যে শারীরিক সমস্যাগুলো আসছে তারও কিন্তু সঠিক ট্রিটমেন্ট প্রয়োজন, এবং তার জন্যই কিন্তু এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। স্যার, আমরা যে আলোচনা করছিলাম ফ্যাটি লিভার, তাহলে এই ফ্যাটি লিভার ঠিক এক্স্যাক্টলি মানে কোন কোন খাবারের থেকে আমরা বেশি পরিমাণে দেখতে পাই, যদি একটু দর্শকদেরকে বলেন। ফ্যাটি লিভার আসে মূলত কিছু ভুলভাল খাবার থেকে। ভুলভাল খাবার মধ্যে আমাদের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, মানে যে খাবারটা মানে খুব তাড়াতাড়ি তৈরি করা হচ্ছে সেই খাবারটা, বা যে খাবারে প্রচুর বেশি মানে কোনো পরিমাণ নেই, স্পেসিফিক নেই, একটা যত খুশি আপনাকে তেল দিয়ে দেওয়া হলো, বা খাবারটার মধ্যে প্রচুর স্পাইসি করে দেওয়া হলো, বা আপনার খুব হাই প্রোটিন ডায়েট, যে খাবারটার মধ্যে প্রচুর প্রোটিন আছে, প্রচুর কোলেস্টেরল আছে, বা প্রচুর ক্যালোরি সে খাবারটার মধ্যে আছে, প্রসেস ফুড, হাই সুগার কোনো ড্রিঙ্ক, যে খাওয়ার মধ্যে প্রচুর মানে মিষ্টি আছে বা ইয়ে আছে, এই জিনিসগুলো মানে যেগুলো আপনার শরীরের জন্য দরকার নেই। আপনার শরীরে সুগার দরকার, প্রোটিনের দরকার, ক্যালসিয়াম সবই দরকার, কিন্তু সেটা কম মাত্রা দরকার, একটা স্পেসিফিক মাত্রা আছে। কিন্তু আপনি যে খাবারটা পাচ্ছেন বাইরে থেকে বা বানানো হচ্ছে যে খাবারটা, সেটাকে ফার্স্ট বানানো হচ্ছে, তার মধ্যে কোনো কিছু ঠিকঠাক করে একটা মেজারমেন্ট নেই, লিমিটেশন নেই, আপনাকে একটা দিয়ে দেওয়া হচ্ছে, আপনি খেয়ে নিচ্ছেন। তো অবশ্যই এই খাবারগুলো খেলে আপনার তো সমস্যা হবেই, আপনার একটা প্রবলেম কিন্তু আসবেই। তো এই জন্য বাইরের খাবারটাকে আপনি অ্যাভয়েড করতে হবে। তার থেকে আপনি বাড়ির মধ্যে যে খাবারটার মধ্যে স্পেসিফিক ভাবে রান্না করছেন আপনি, সেই রান্নাটা আপনি খেতে পারেন। আপনি নর্মালি ফলমূল খেতে পারেন, মানে আপনি ধরুন যে ফ্রুটস থাকে সিজনাল, সেই ফ্রুটস খেতে পারেন, গ্রিন ভেজিটেবল খেতে পারেন, আপনি মাছ মাংস খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা বাড়ি রান্না করা হলে কি বলুন তো, আপনার তার মধ্যে তেলটা হয়তো কম আছে, ঝালটা একটু কম আছে, এই জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে। আর রেগুলার আপনি ধরুন মানে রোজ আপনি মাছ মাংস খাওয়ার থেকে সপ্তাহে একদিন আপনি ভেজ খেলেন, এইভাবে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করলেন। তেলে অয়েল ফ্রাই খাবার, যে খাবারটা এখন তেলে ছেঁকে নেওয়া হচ্ছে বা তেলে কষিয়ে রান্না করা হচ্ছে, সেই খাবারটাকে আমরা অ্যাভয়েড করতে হবে। আর লবণটাকে একটা অ্যাভয়েড করতে হবে, খাবারের মধ্যে বেশি লবণ থাকলে আপনার কিন্তু সমস্যা আসবে। তো এই যেগুলোতে আপনার ধরুন প্রেসার, সুগার, কোলেস্টেরল হতে পারে, সেই খাবারগুলোই আপনাকে কিন্তু ফ্যাটি লিভার দিয়ে ঢেলে নিয়ে যাবে। তো সেই খাবারগুলো অ্যাভয়েড করলে কিন্তু আপনি ভালো থাকবেন। স্যার, অনেকেই তো বুঝতে পারেন না যে আমার ফ্যাটি লিভার হয়েছে কিনা, তো এই ফ্যাটি লিভার যে হয়েছে সেটা বোঝার কোনো রকম কি উপায় রয়েছে? ফ্যাটি লিভার বুঝতে গেলে আপনার সিমটম কয়েকটাই আছে। আপনার শরীর দুর্বল লাগবে, পেটের নিচে একটু ব্যথা করবে, পেটের সাইডে একটু ব্যথা করবে, বা আপনার ভালো লাগবে না, এই সমস্যাগুলো হবে। সাথে আপনার
টেস্ট করতে হবে আপনাকে, একটা আপনার পেটের ছবি, একটা পেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, ইউএসজি করতে হবে। সেটা করলে আপনি জানতে পারবেন যে আপনার পেটে কোনো লিভারে কোনো সমস্যা আছে কিনা। সেখানে দিয়ে দেবে লিভার আপনার নর্মাল সাইজ আছে না, কোনো হেপাটোমেগালি কোনো ফেজে গেছে কিনা। তো একটা ছবি করে দিলে ভালো হলো, কারণ আপনি অনেক সময় বাড়ি থেকে বুঝতে পারবেন না, আপনার খাওয়া দাওয়া ঠিক নেই কিন্তু কোনো সমস্যা নেই, ভেতরে ভেতরে ফ্যাটি লিভার হয়ে গেছে, এটা আপনি গ্রেড 1 বুঝতে পারবেন না বা ফার্স্টে বুঝতে পারবেন না, গ্রেড 2 গ্রেড 3 গেলে তখন বুঝতে পারবেন না আপনি। সেই জন্য একটা জাস্ট আল্ট্রাসোনোগ্রাফি করে নেবেন, যেমন পেটে একটু ব্যথা ব্যথা বেশি করবে, আপনি দেখেন বুঝে যাবেন যে এখানে লিভার আপনার ঠিক আছে কি ঠিক নেই। স্যার, ফ্যাটি লিভার জনিত সমস্যা হলে ঠিক কোন ফেজে গিয়ে ডাক্তারবাবুদের পরামর্শটা নেওয়া প্রয়োজন? ফ্যাটি লিভার তো 4টে ফেজে টোটাল হয়। প্রথমে একটা আছে মাইল্ড হেপাটোমেগালি, মানে আপনার জাস্ট ফ্যাটি লিভার শুরু হয়েছে, যেমন ধরুন 0.1-0.2 সেন্টিমিটার আপনার বেড়েছে। তারপরে আছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তারপরে গ্রেড 4 জানা, তখন আপনার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে যায়। তো আপনাকে ওই মাইল্ডে চিকিৎসা করতে হবে। এটাই তো ভুল, অনেক পেশেন্ট এটাই করে যে হ্যাঁ মাইল্ড ইয়ে আছে, অনেক ডাক্তার অনেক তাদেরকে বলে যে দরকার নেই, আপনার তো ওই মাইল্ড আছে, তখন সমস্যা নেই। কিন্তু আজকে সমস্যা নেই, কালকে যদি মাইল্ড থেকে গ্রেড 1 বা গ্রেড 2 বা গ্রেড 3 যায়, তখন আপনার কে দেখবে? এই জন্য মাইল্ডে আপনি যদি নিজেকে একটু প্রিকশনে রাখেন, নিজে খাওয়া দাওয়া ঠিক করে নেন। হ্যাঁ মাইল্ডে হয়তো আপনার হালকা বেড়েছে, আপনি খাওয়া দাওয়া ঠিক করলেন, ঠিক হয়ে গেল, কিন্তু তাতেও যদি দেখেন আপনি 2 মাস পর রিপোর্ট করে আপনার রিপোর্টে আবার মাইল্ড আছে বা আপনার গ্রেড 1 চলে, তখন কিন্তু আপনার ফেরার চলবে না, চিকিৎসা করতে হবে। লিভার ফ্যাটি লিভারটা অনেকে সিরিয়াস ভাবে নেয় না, ফ্যাটি লিভার তো সবারই আছে, সবার আছে নয়, সবার থাকতে পারে না, কিছু জনেরই আছে, কিন্তু সেই জন্য আপনাকে মেনটেন করতে হবে। সাথে আপনার যদি অ্যালকোহলিক কোনো মানে অ্যাডিকশন থাকে সেটা ছাড়তে হবে, কারণ অ্যালকোহল কিন্তু লিভারকে একদম ড্যামেজ করে দেয়। খাবার দাবার যা ড্যামেজ করে তার 3-4 গুণ বেশি ড্যামেজ করে অ্যালকোহল। তো এই জন্য এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করলে আপনি ভালো থাকবেন, কিন্তু আপনাকে চিকিৎসা তো করতে হবে সিরিয়াসলি হয়, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আপনার কোনো ভয় থাকবে না। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? প্রদীপ রায় বলছি। বলুন। একটু আমার সমস্যার জন্যই জানতে চাই। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। মানে শারীরিক সমস্যা বলতে আমার না মানে হজম শক্তি খুবই কম, মানে এটা বহু বছর ধরেই আমার চলছে। অনেক ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু ইয়ে হয়নি। তা আয়ুর্বেদিক এর কোনো ট্রিটমেন্ট আছে? আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন আগে। বয়স আছে 34। 34, মানে আপনার এই যে সমস্যাটা হচ্ছে এটা কতদিন ধরে হচ্ছে? 4-5 বছর হয়ে গেছে, লকডাউনের পর থেকে এরকম হয়ে গেছে। আচ্ছা, মানে এর জন্য কি আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আগে? অ্যালোপ্যাথিক যে নর্মাল ডাক্তার দেখিয়েছি, ইয়ে করেছি, ওষুধ খেয়েছি, তাও অনেকের যেন ঠিক থাকে, তারপরে আবার সেই যেতে সেই। আচ্ছা শুনুন স্যার, আচ্ছা, কোনো টেস্ট করেছেন, কোনো ইউএসজি কিছু করেছেন? না স্যার, সেরকম ডাক্তার কোনো টেস্ট কিছু করেনি, জাস্ট আপনি মেডিসিন খেয়েছেন, দেখছেন আমার ঠিক হচ্ছে না, তাই তো? হ্যাঁ ঠিক হয়ে যাচ্ছে, তারপরে ঠিক হচ্ছে না, ওটা আবার আপনার যখন সমস্যা হলো ডাক্তার দেখলাম, আবার ওষুধ খেলাম। আচ্ছা, এই করে ওটা আপনার ঠিক হচ্ছে না, ওটা আপনার বাইরে থেকে যা মনে হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক ওটা হচ্ছে না আপনার, ওইভাবে কোনো কিছু ঠিক হয় না। চিকিৎসা তো অবশ্যই আছে, এবারে আপনি বলুন আপনার কি রেগুলার পটি হচ্ছে ঠিকঠাক? না, এটা এখন সমস্যা হচ্ছে খুব। এটাই মেন সমস্যা আপনার, আমি বাকিটা বলছি আপনি শুনুন। দেখুন, আপনি যে খাবার দাবার খাচ্ছেন, যেটা আপনার লাইফস্টাইল চলছে, সেটা আপনার হচ্ছে সেই খাবারটা সবটা তো কাজে লাগছে না, খাবারটা 90% কাজে লাগে, 10% আমরা বের করতে হবে। এবার আপনার যদি খাবারটা ঠিকঠাক করে ডাইজেস্টই না হয়, ঠিকঠাক করে পাচনই না হচ্ছে, তখন তো আপনার প্রবলেম থাকবে, তাই না? তো এই জন্য আপনার খাবারটা ঠিক করে ডাইজেস্ট হতে হবে। খাবারটাকে আপনার খাবার যদি ঠিকঠাক ডাইজেস্ট না হয়, ডাইজেস্ট হচ্ছে না কেন? আপনার শরীরের মধ্যে যে ডাইজেস্টিভ পাওয়া, যেটাকে আমরা আয়ুর্বেদে বলি অগ্নি, আপনার সেটা কম আছে, মানে আপনার পাচন ক্ষমতা কমে গেছে। কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন, সেই খাবারটা আপনার হয়তো ঠিকঠাক শরীরে কোনো কাজেই লাগছে না, পাচিত হচ্ছে না, বা খাবারটা আপনার শরীর ভাঙতে পারছে না, মানে আপনার যে এনজাইম আমাদের বডির মধ্যে ভাঙতে পারছে। এত কিছু জানাতে হবে। আপনার ব্যাপারটা হচ্ছে আপনার পটি ক্লিয়ার হচ্ছে না, আপনার পটি ক্লিয়ার হতে হবে। আপনার যদি পটি ক্লিয়ার না হয়, আপনি খাবার ইয়ে না হলে আপনার খিদেও পাবে না, ভালো লাগবে না। তো আপনাকে পুরো গোড়া থেকে চিকিৎসা করতে হবে। এটা আপনার কি করছেন, আপনি মেডিসিন খেয়ে নিতে টেস্ট করে কিছু দেখেন, কিছু টেস্ট করতে হবে, এলএফটি করে দেখতে হবে কি সমস্যা আছে, একটা পেটের ছবি করে দেখতে হবে কি সমস্যা আছে, এন্ডোস্কোপি করতে, এগুলো করলে আপনি বুঝবেন কি হয়েছে। আমি একটা আপনাকে আন্দাজে মেডিসিন দিতে হবে, এরকম করে তো কিছু চিকিৎসা হয় না। এরকম করে চিকিৎসা করে আপনি সুস্থ হবেন না, আপনার আস্তে আস্তে মেডিসিনের ডোজ বাড়তে হবে, কিন্তু আপনার ওই জিনিসটা ওই খেলে ঠিক, না খেলে ছেড়ে দিতে হবে। তো এই জন্য আপনি ভালো করে একটা চিকিৎসা করান, এটা আপনাকে চিকিৎসা করে সুস্থ হয়ে যাবেন। বাড়িতে জল বেশি করে খাবেন, রাত্রেবেলায় 1 গ্লাস করে গরম জল খাবেন শুতে যাওয়ার আগে। আর খাবারটার মধ্যে একটা গ্যাপ রাখবেন, খাবারটা কিন্তু টাটকা খাবার খাবেন, বাসি খাবার খাবেন না, এরকম না বাসি খাবার খাবেন, বাইরে খাবার টোটালি ছেড়ে দিন। এগুলো যদি মেনটেন করুন, আস্তে আস্তে দেখবেন আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। কারণ আপনি বাইরে খাবারও খাবেন, খাবারটা ঠিকঠাক করে আপনার পাচিত হবে না, আপনি জল কম খাবেন বা জল বেশি করে খাবেন না, তো আপনার সমস্যা থাকবেই। আপনার আগে পটি ক্লিয়ার করতে হবে, শরীরে যা নোংরা আছে বের করতে হবে, তারপরে আপনার ই করলে আপনি কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। আপনি চিকিৎসা করলেই সুস্থ হয়ে যাবেন। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে রয়েছে আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান। আর এই পরম্পরাকে যারা আধুনিকভাবে বহন করে চলেছেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন, যাতে আপনারাও আয়ুর্বেদকে পাশে নিয়ে সাথে নিয়ে ভালো থাকুন। আর এই মুহূর্তে আপনারা মধ্যমগ্রামে কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস। তাছাড়া কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা,
হাতিবাগান খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং মেদিনীপুরবাসীদের জন্য কিন্তু আবারও অত্যন্ত একটি সুখবর, কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক কিন্তু সেখানে ওপেনিং হতে চলেছে। আর ওপেনিং এর ডেটেই কিন্তু থাকবেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই ওপেনিং এর ডেটটা কেউ মিস করবেন না, কারণ আমরাও চাই আপনারাও যাতে আয়ুর্বেদকে ভালোবেসে সাথে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। এবার কিন্তু মেদিনীপুরবাসীদের জন্য পালা, যাতে মেদিনীপুরবাসীরাও সত্যি সত্যি আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে ভালো থাকতে পারে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে বোলপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মনগাতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িবাসীরা আবারও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং ঝাড়গ্রামেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং কাকদ্বীপবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনিকে আয়ুর্বেদিক চিকিৎসকরা দৌড়াচ্ছেন আপনাদের জন্যই, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে সাথে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কারণ এই মুহূর্তে কিন্তু আরো একজন কলার বন্ধু আমাদের সাথে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সঞ্জয় বলছিলাম। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। সঞ্জয় বলছিলাম খড়গপুর থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ঠাকুমার সম্বন্ধে জানতে চাইছিলাম। ঠাকুমার বয়স হচ্ছে 75 প্লাস। আচ্ছা, ডান হাঁটুটা ফুলেছে এবং ব্যথা। এটা কতদিন ধরে আপনার ঠাকুমার সমস্যা? হয়ে গেল প্রায় 1 বছর কাছাকাছি। 1 বছর? মানে আপনি কি এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? ট্রিটমেন্ট হ্যাঁ করানো তো হয়েছে, রিপোর্টও করানো হয়েছে, বলছে যে হাড় ক্ষয়ে গেছে। আচ্ছা, এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করাতে, তাই তো? একদম, শুনুন স্যার বলছি। আচ্ছা দেখুন, আপনি যে ট্রিটমেন্ট করেছেন সেখানে আপনাকে বলেছে যে ঠাকুমার কি সমস্যা হয়েছে? যে স্পন্ডিলাইটিস আছে তো, এবং তার জন্য বলেছে যে হাড় ক্ষয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার ঠাকুমা যেটা বলছেন আপনি হাড় ক্ষয়ে গেছে, সেটাকে বলছে অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস, সেটাকে বলছে আর কি। সেই জিনিসটা আপনাকে জানতে হবে কি হয়েছে আগে। আর ঠাকুমার বয়স 75 প্লাস বললেন, তো দেখুন এটা আমাদের আয়ুর্বেদিক অবশ্যই চিকিৎসা আছে। আপনাকে এখানে শুধু কোনো পেন কিলার দিয়ে আপনার ঠাকুমার ব্যথাটা কমিয়ে দেওয়া হবে না। আপনার ঠাকুমার যে হাড়টা ক্ষয়ে গেছে সেটা আর না ক্ষয়ে যায় সেই ব্যবস্থা করে দেওয়া হবে। আর যাতে উনি শেষ আরো যতদিন উনি বাঁচবেন সেই জীবনটাতে ভালো করে বাঁচতে পারেন সেই ব্যবস্থা আমাদের আয়ুর্বেদে কিন্তু ওনাকে করে দেওয়া যাবে। ওনাকে শুধু এখান থেকে আমাদের কোনো পেন কিলার দেওয়া হয় না, জাস্ট ওনাকে একদম চিকিৎসাটা করা হবে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেগুলো কি করতে হবে। তো আপনি আপনার যা যা রিপোর্ট আছে আপনি সেগুলো নিয়ে আসুন। আমাদের অস্টিওআর্থ্রাইটিসের খুব ভালো চিকিৎসা আছে, সাথে আমাদের পঞ্চকর্মা থেরাপিও আছে। আপনি থেরাপি করতে পারেন, সেটাও ওনার জন্য খুব বেটার হবে। তো আগে আপনারা চিকিৎসা করার জন্য আগে আমরা বলবো যে রিপোর্টগুলো সব নিয়ে আসুন, কি করা আছে না করা আছে। কারেন্ট রিপোর্ট দেখে আমরা কিছু মেডিসিন ওনাকে দেবো, দেখবেন ওনার ব্যথা আস্তে আস্তে কমে যাবে। একটা সময় দেখবেন ওনার ব্যথা কিন্তু একদমই থাকবেই না। বা ওনাকে ওই বেশি ভারী জিনিসপত্র তোলা, বেশি হাঁটাচলা করা, এগুলো বেশি করা চলবে না। একটু খাবার দাবার কিছু চেঞ্জ করতে হবে, করলে উনি সুস্থ হন। ওকে এরকম না যে ওনাকে আমি পেন কিলার দিয়ে কোনো করবো কিন্তু পরবর্তীকালে পেন কিলার খাওয়ার জন্য কিডনি ড্যামেজ হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার না। আমরা একদম ওনার চিকিৎসা করে ওনাকে সুস্থ করে দেবো, এটুকু আমি বলতে পারি আপনাকে। আমাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যার একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এবং এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার জীবনের সুস্থতার চাবিকাঠি। আপনাদের জীবনের আশেপাশে হয়তো এমন লোক বসবাস করছেন যারা হয়তো অনেক দিন ধরে বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে যাচ্ছেন এবং বহু ডাক্তার দেখিয়ে বহু ওষুধ খেয়েও কিন্তু শারীরিক সমস্যাটা ঠিক হচ্ছে না। তাদের জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা, এই হেল্পলাইন নাম্বারটাই কিন্তু আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে সুকান্ত চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন?
আমার সম্বন্ধেই জানবো আর কি। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং তার সাথে আপনার বয়সটা একটু মেনশন করবেন। আমার বয়স 57। হ্যাঁ বলুন কি সমস্যা আপনার? আচ্ছা, আমি ওই মেসেজাই দেখাই শর্মাবাবুকে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি সেদিন বলা হয়নি, এখন না এই পায়ের পেটোগুলো পাতা হচ্ছে মাঝে মাঝে মানে সুই বেদনার মতো আর কি। কিছু অ্যালোপ্যাথি ওষুধ খাই যাবে এখন? আপনার ব্যথাটাই খুব বেশি হচ্ছে? মানে ওই এখন আর হয়নি, আবার হয়তো রাত্রি দিকে হলো ওই পায়ের পেটো আর ওপরে মানে ওই সুই বেদনার মতো পিঁড়ে কামড়ার মধ্যে যন্ত্রণা আর কি। আচ্ছা দেখুন, আপনাকে তো গতকালই আমাদের মেসেজ চেম্বার ছিল, আবার আমাদের মেসেজ চেম্বার 2 সপ্তাহ পর আছে। তো আপনি যদি খুব ব্যথা করে তাও আমি বলবো আপনাকে যে এইসব মানে মেডিসিন খাবেন না আপনি। আর আপনার যে ব্যাপারটা, ব্যথাটা কি সারাদিন হচ্ছে না কখনো কখনো হচ্ছে? হ্যাঁ অ্যালোপ্যাথি ওষুধ খাবো না তো। আচ্ছা পঞ্চতীর্থ ভিতর বোকগুলো একটা দিয়েছি, ওইটা খাই যাবে কি? হ্যাঁ ওটা খাওয়া চলবে। আপনি অ্যালোপ্যাথি খাওয়ার দরকার নেই আপনার। আপনি আবার আমাদের মেসেজ চেম্বারে ডক্টর যাবেন, আপনি কথা বলবেন, আপনি আবার দেখবেন আপনি ওই মেডিসিন আপনাকে দেওয়া হবে, সেটাতে সুস্থ হবেন। আপনাকে অ্যালোপ্যাথি কিছু খাওয়ার দরকার নেই, ঠিক আছে? মানে আমার এখন 1 মাস হয় না আর কি, ওই 25 তারিখে 1 মাস হবে। একদম। আপনি অবশ্যই আরেকটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ধন্যবাদ স্যার। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, ফ্যাটি লিভার জনিত সমস্যা। তো এনবিপি তে এই ধরনের সমস্যার জন্য কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, ফ্যাটি লিভারে আমরা জাস্ট আপনাকে কিছু ডাক্তার বা জাস্ট ঠিক ডায়েট ফলো করতে বলি। মানে শিখ মানে সেরকম শিখ না, আপনি খাওয়া দাওয়া করবেন, কিন্তু যে খাবারগুলো শরীরে কোনো কাজে লাগবে না সেগুলো খাবেন না। এটা একটা স্ট্রিক্ট, মানে এটা স্ট্রিক্ট কিছু না। এবার আপনি বাইরে কাজ করছেন, বাইরে বেরোতে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আর বাইরে খাওয়া খেতে হবে, কিন্তু তাও একটু দেখে শুনে খাওয়া দাওয়া করবেন। আর যাদের ক্ষেত্রে বললাম অ্যালকোহলের ব্যাপারে, তারা অ্যালকোহলটা একদম তা ছাড়তে হবে। কারণ অ্যালকোহল থাকলে কিন্তু আপনার লিভার কখনোই সুস্থ হবে না। আপনাকে কোনো মেডিসিন, কোনো ডাক্তার আপনাকে বলবে না যে অ্যালকোহল খেলে আপনার লিভার ঠিক থাকবে। তো অ্যালকোহল আপনি খাওয়া চলবে না। সাথে আপনাকে যে খাবার দাবারগুলো বললাম যে বেশি অ্যানিমেল প্রোটিন, মানে ধরুন আপনি রেড মিট হোক, চিকেন হোক, মাটন হোক, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। খেলেও আপনাকে বাড়িতে রান্না করা খাবার খেতে হবে। বাইরে খেতে গেলেও সেটা আপনার খুব লিমিটেশনে রাখতে হবে। আর যাদের হয়ে গেছে তাদের তো এখন পুরোপুরি বন্ধ থাকবে। এই ডায়েট করতে হবে। আর কিছু আমার মেডিসিন দিয়ে আপনার লিভারটাকে রিস্টোর করবো। লিভারের মানে কিছু লিভার জন্য স্পেসিফিক আমাদের আয়ুর্বেদিক কিছু হার্বাল মেডিসিন আছে, যেগুলো খেলে আপনার লিভারটা একদম আগের মতো রিস্টোর হয়ে যাবে। লিভার থেকে যে এনজাইমগুলো সিক্রেশন হয় সেগুলো ঠিকঠাক করে হবে, বিলিরুবিন নর্মাল চলে আসবে, এসডিওটি, এসিপিডি, এএলপি সব নর্মাল চলে আসবে, আপনি সুস্থ হয়ে যাবেন। তো এই জাস্ট কয়েকটা মেডিসিন 3-4 মাস আপনি খাবেন, খাওয়া দাওয়া মেনটেন করবেন, আপনি একদম সুস্থ হয়ে যাবেন, আপনি ভালো থাকবেন। স্যার অনেক মানুষই এই মুহূর্তে রয়েছেন যে ফ্যাটি লিভারটাকে ভীষণ নেগলিজেন্সি করছেন এবং ফ্যাটি লিভার হয়েছে ঠিক আছে চলো, মানে তারপরেও তারা বিভিন্ন রকম ফুড কনজিউম করে যাচ্ছেন এবং বিভিন্ন রকম কিন্তু একটা অনিয়মের মধ্যে দিয়েই তারা যাচ্ছেন। তাই এই সকল মানে মানুষদের জন্য কি বলবেন, মানে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে পরবর্তীকালে কি কি ধরনের সমস্যার সম্মুখীন তারা হতে পারেন? দেখুন, ফ্যাটি লিভার যদি আপনার থাকে, আপনি নেগলেক্ট করেন অবশ্যই করলেন, তো একটা সমস্যা তো আপনার হবেই। কি হবে? ফার্স্টে ধরুন আপনার আছে মাইল্ড হেপাটোমেগালি বা গ্রেড 1 আছে, তো সেখান থেকে আপনার গ্রেড 2 যাবে, গ্রেড 3 যাবে, গ্রেড 4টা মানে লিভার সিরোসিস। তখন লিভার আপনার কমপ্লিটলি ড্যামেজ, লিভারে কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই। সেই মুহূর্তে তো আপনার আর মানে একদম কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে, মানে আপনার বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু কমে যাবে। তো এই জন্য যার গ্রেড 1 বা যার মাইল্ড আছে বা যার গ্রেড 2 আছে, যার গ্রেড 3ও আছে বলছি আমি, অনেকে থাকে গ্রেড 3ও আছে কিন্তু আর চিকিৎসা করাচ্ছেন না, তারাও চিকিৎসা করান। চিকিৎসা আয়ুর্বেদে কিন্তু খুব ভালো আছে। আপনি সেখান থেকে আপনাকে আস্তে আস্তে গ্রেড 2, গ্রেড 1 একদম নর্মাল নিয়ে চলে আসা হবে। অনেক পেশেন্ট আছে ফ্যাটি লিভারের পেশেন্ট আমাদের খুব বেশি, মানে বলতে গেলে ব্যথার পেশেন্ট আর ফ্যাটি লিভার পেশেন্ট খুব বেশি আমাদের আছে, তারা খুব সুস্থ হয়ে গেছে। তাদের ফ্যাটি লিভার কিন্তু আস্তে আস্তে লিভারের সাইজ নর্মাল চলে এসছে, লিভার একদম নর্মাল সাইজ আছে, কোনো সমস্যা নেই। তো এটা আপনি চিকিৎসা করান, নেগলেক্ট করবেন না, করলে কিন্তু আপনারই লস, আপনারই ক্ষতি, আর আপনি ভবিষ্যতে আপনার জীবনের লাইফ স্প্যানটা কিন্তু কমে যাবে এটা থেকে। স্যার ফ্যাটি লিভার জনিত সমস্যা হলে কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত যদি একটু বলেন আর কি? ফ্যাটি লিভারের মতো সমস্যা হলে আপনাকে খাওয়া দাওয়া করতে পারেন। আপনি ধরুন আপনাকে একটু ভেজিটেবলস এর ঝুঁকতে হবে, যে ভেজিটেবলস এর মধ্যে ক্যালসিয়াম থাকে, যে ভেজিটেবলস এর মধ্যে কার্বোহাইড্রেট থাকে বা আপনার ভিটামিন থাকে, ভিটামিন সি, ভিটামিন ডি, এই খাবারগুলো খাবারের মধ্যেই থাকে, আপনি এগুলো খাবার থেকেই পাবেন। আপনাকে জাস্ট হাই প্রোটিন ডায়েট, যেগুলো রিচ প্রোটিন, যে খাবারে প্রচুর প্রোটিন যাচ্ছে এটা কমাতে হবে। শরীরকে এক্সারসাইজের মধ্যে রাখতে হবে। আপনাকে সিজনাল যে ফ্রুট পাওয়া যায়, আপনার যে ফল আছে সিজনাল, মিষ্টি ফল হোক, যে ফলই আপনার সেই ফলটা আপনি খাবেন। তবে অনেক ফল দেখবেন পাকিয়ে দেওয়া হয় সময়ের আগে, সেই ফলটা আপনি অ্যাভয়েড করবেন। জাস্ট যে ফলটা একদম নর্মাল আছে, যে ফলটাকে আপনার যে সিজনে পাই সেই সিজনেই খাবেন। অনেক সময় কি হয়, আপনি সিজনের ফল সিজনে না খেয়ে অন্য সিজনে খাচ্ছেন, সেটাও কিন্তু দরকার নেই। আপনি জাস্ট নর্মাল খাবার দাবার খাবেন, ঠিকঠাক করে জল খাবেন, খুব হেভি ডায়েট করবেন না, মানে এরকম না যে রাত্রেবেলা খুব হেভি ডায়েট করেন। আপনি হেভি ডায়েট করে লাঞ্চটাকে একটু হেভি করতে পারেন, কিন্তু রাত্রেবেলা খাবারটা হালকা খাবেন, টাইমে খাবেন, রাত 9টা থেকে 10টার মধ্যে খেয়ে নেবেন। আর সকালে একটু বডিকে এক্সারসাইজ করবেন, একটু ক্যালোরি বার্ন করবেন। এগুলো করুন, আপনি দেখবেন আপনি ভালো থাকবেন। এরকম কিছু না যে বিরাট কিছু দামি খাবার খেতে হবে আপনাকে, আপনি ওটস খেতে পারেন, যে নর্মাল খাবার যেগুলো সবাই খায় সেই খাবার দাবার খেলে আপনি ভালো থাকবেন।
এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন প্রত্যেকটা মুহূর্তে এটাই বোঝাচ্ছেন যে আমরা কিন্তু কিভাবে আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে একটু হেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে কিন্তু সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। দেখুন, আপনি কিন্তু প্রত্যেকেই কেউই কখনো চাইছি না যে আমরা একটা রোগ সারা জীবন ধরে বহন করে চলি। এটা কিন্তু আমাদের একদমই কাম্য নয়। কিন্তু আমরা যদি চাই সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে হাত ধরতে হবে এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরাও প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনারাও একটা হেলদি লাইফস্টাইল প্রত্যেকটা মুহূর্তে আপনারা যাতে করতে পারেন। দেখুন, আপনি কিন্তু প্রত্যেকেই ভীষণ স্ট্রেসফুল একটা লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি এবং তার মধ্যে কিন্তু আমাদের শারীরিক সমস্যা লেগেই রয়েছে। আমরা কিন্তু কেউ কখনোই বলতে পারি না যে আজকের দিনটা আমরা একটু ভালো আছি, একদমই নয়। 8 থেকে 80 প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই দেখবেন এখন শারীরিক সমস্যা কিন্তু রয়েই গিয়েছে। প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকটা মানুষই শারীরিক সমস্যার সঙ্গে একটা যন্ত্রণার সঙ্গে কিন্তু যুঝছেন। তো এইটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করছে, আপনারা এই শারীরিক সমস্যাটা বহন করে নিয়ে চলবেন না আগামী দিনে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। এবং আপনারা যদি সত্যি সত্যিই চান যে একদম সুস্থভাবে স্বাভাবিক জীবন যাপন করবেন, তাহলে কিন্তু আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আয়ুর্বেদকে ভালোবেসে আপনাদেরকে আগামী জীবনটা অতিবাহিত করতে হবে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। বলুন। আমার সমস্যা হচ্ছে আমার চুল পেকে গেছে। আচ্ছা, এটা কতদিনের সমস্যা আপনার? মানে কম কম পাকছে, কিন্তু এখন দেখছি প্রায় মানে 30% চুল পেকে গেছে। আচ্ছা, মানে এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? মানে 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। আচ্ছা, আপনার বয়স কত? 35। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আচ্ছা, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে লিভারের কারণে। কারণ চুল মানে কম বয়সে 35 বয়সে চুল তো পাকার বয়স নয়। তো এই বয়সে চুল পেকে যাচ্ছে মানে আপনার লিভারে কোনো সমস্যা আছে। তো আপনি একটা লিভারের একটা ইলেকট্রিক টেস্ট হতে লিভার ফাংশন টেস্ট, সেই টেস্টটা করুন। আর যে খাবার দাবারগুলো যেগুলো বারণ বললাম আজকে আমি ফ্যাটি লিভার, সেই খাবার দাবারগুলো আমরা বারণ করবো আবার, কারণ সেগুলো লিভারটাকে ড্যামেজ করতে সাহায্য করে। তো লিভারের সমস্যা যদি থেকে থাকে আপনার, তাহলে আপনার এই চুল কম বয়সে পেকে যাওয়া বা স্কিনের সমস্যা আছে এগুলো কিন্তু হবে। তো আপনি লিভারটাকে জাস্ট ঠিক করতে হবে আপনাকে। এটা আমাদের আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা আছে। আপাতত আপনি যে খাওয়া দাওয়াগুলো বারণ করলাম, বাইরের খাবার দাবার বা মানে খুব বেশি অ্যানিমেল প্রোটিন খাওয়া, মাছ মাংস ডিম খুব বেশি খাওয়া, রেড মিট খাওয়া, এগুলোকে একটু অ্যাভয়েড করুন। আপনি জাস্ট বাড়ি খাবার দাবারের মধ্যে থাকুন, একটা সিজনাল ফল খাবেন, জল বেশি করে খাবেন, এগুলো করুন। দেখবেন আমরা আস্তে আস্তে লিভারটা ঠিক হবে। কিন্তু একটা ইলেকট্রিক টেস্ট করে দেখে নিন, চেক করে লিভারটা ঠিক আছে কিনা, তাহলে আপনি সেভাবেই করলে সুস্থ হয়ে যাবেন। স্যার, আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, অনেকের মধ্যে এই মিথটা রয়েছে যে যাদের একটু হেভি ওয়েট, মানে অনেকেই বলছেন যে তারা যেটা বাল্কি চেহারা, তাদের মধ্যে এই ফ্যাটি লিভারের সমস্যাটা বেশি। মানে এই ধরনের মানে মিথ কতটা সত্যি, যদি একটু দর্শকদেরকে বলেন। না, মানে কোনো পেশেন্টের হেভি ওয়েট বা ওভার ওয়েট আছে বলে তার এরকম ফ্যাটি লিভার আছে, এটা ভুল কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওভার ওয়েট হয়ে গেলে আপনার কিন্তু সমস্যা আসবেই, এটা ব্যাপার নয়। কিন্তু এরকম না যে ওভার ওয়েট আছে বলে আপনার মানে সমস্যাগুলো হচ্ছে। তো ওভার ওয়েট থাকলে কি হবে? ওবেস থাকলে আপনার তো ফ্যাটি লিভার, কারণ কোলেস্ট্রল আসতে পারে, সুগার তো হতেই পারে, থাইরয়েডও থাকতে পারে, এগুলো হতে পারে। তো ফ্যাটি লিভার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি জাস্ট রোগা মানে এরকম কিন্তু হেলদি বা তার ক্ষেত্রে হতে পারে। ফ্যাটি লিভারটা এই কারণে হয় না, কিন্তু ফ্যাটি লিভারটা হয় আপনার কিছু ভুলভাল মানে লাইফস্টাইলের জন্য, আপনার এক্সারসাইজ না করার জন্য, আপনার কিছু মানে ওতে বললাম যে কিছু হাই রিচ প্রোটিন খাওয়ার জন্য, হাই ফ্যাটি ডায়েট করার জন্য ফ্যাটি লিভারটা হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই ফ্যাটি লিভার হতে পারে, কিন্তু এরকম না যে সবার ক্ষেত্রে হতো মানে একটু মোটাদেরই হবে, রোগাদের হবে না। রোগাদের হতে ফ্যাটি লিভার অনেক কারণে হয়। তো এই জন্য খাওয়া দাওয়া ঠিক করুন। মেন কথা হচ্ছে খাওয়া দাওয়া থেকে সমস্ত সমস্যা শুরু হয়। খাওয়া দাওয়া ঠিক করলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তো খাওয়া দাওয়া ঠিক করুন, ভালো থাকবেন আপনি। আপনাদের যে কোনো রকম জিজ্ঞাসার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে নিচের এই হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটা ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনি প্রত্যেকটা দিনই ভীষণ সুন্দর করে কাটাই, আর ভীষণ একটা হেলদি লাইফস্টাইল যাতে আমরা মেনটেন করতে পারি। আর প্রত্যেকটা দিনই কিন্তু যখন তারা লাইভ অনুষ্ঠানে আসছেন, একটা সচেতনমূলক বার্তা আমাদের প্রত্যেকের মুহূর্তেই
কিন্তু দেওয়ার চেষ্টা করছেন, যাতে আমরা ভেষজ পদ্ধতি এবং ভেষজ উপাদানকে নিজের জীবনে কিন্তু একদম জড়িয়ে ফেলি। কারণ ভেষজ উপাদান কিন্তু সত্যি সত্যি অত্যন্ত কিন্তু প্রয়োজনীয় এবং কিন্তু মূল্যবান। আপনারা প্রত্যেকেই জানেন এর কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট থাকে না। এটা কিন্তু একটা বড় ভীষণ সুন্দর খবর আমাদের জন্য। দেখুন, আমরা প্রত্যেকটা মুহূর্তে যখনই ট্যাবলেট কনজিউম করছি তার মধ্যে কিন্তু একটা সাইড এফেক্ট থেকেই যাচ্ছে। সেই সাইড এফেক্টটা হয়তো আপনি আজকে বুঝতে পারছেন না, কিন্তু আগামী পরবর্তী দিনে কিন্তু ঠিকই বুঝতে পারবেন। আর সেখানেই কিন্তু আয়ুর্বেদের জয়। আর আয়ুর্বেদে কিন্তু এইরকম কোন রকম শারীরিক সমস্যার ট্রিটমেন্ট আপনারা অবশ্যই করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে এনবিপি নানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটা অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। আমাদের মধ্যে কিন্তু আজকেও যে ডাক্তারবাবু রয়েছেন, আপনারা জানেন যে অ্যাওয়ারনেস মূলক আমরা কিন্তু প্রোগ্রাম করে থাকি, এবং আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই শেষ করছি এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।